এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিটেটের জন্য ক্লাস 6 এর হিস্ট্রি চ্যাপ্টার ওয়াইজ একদম ডিটেলস পড়িয়ে দেব। প্রতিটি চ্যাপ্টারের ডিসকাশন এখানে থাকবে, যাতে তোমরা সহজে পরীক্ষায় কোশ্চেন অ্যান্সার করতে পারো। তোমরা যদি এর ডিটেলস না পড়ো, তাহলে কোনোভাবেই তোমরা পরীক্ষায় ঠিকমতো অ্যান্সার করে আসতে পারবে না। কারণ আমরা বিগত বছরের সিটেটের প্রশ্নগুলোর মধ্যে দেখেছি যে একটি প্রশ্নের মধ্যেই 4টি করে প্রশ্ন থাকে। সেই 4টি প্রশ্নেরই অ্যান্সার তোমাকে সঠিক দিতে হবে। ঠিক আছে? তাই তোমাদের ওয়ান লাইন প্রশ্ন পড়লে একদম হবে না। যে এক লাইনে একটা প্রশ্ন পড়লে কোনো বই দেখে সেভাবে কোনোভাবে সিটেট পাস করা সম্ভব নয়। তাই তোমাদের ডিটেলস পড়তেই হবে। এই সম্পূর্ণ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর পরে আমি তোমাদেরকে নোটস ওয়াইজ ভাবে একদম পড়াবো। সেখানে তোমাদের এখানে যেমন হিন্দিতে লেখা আছে টেক্সটগুলো, সেখানে তোমাদের সম্পূর্ণ বাংলায় লেখা থাকবে, যাতে তোমরা সেগুলোও নোটস করতে পারো। বা এখনও তোমরা নোটস করে নিবে। আমি যে লাইনগুলো হাইলাইট করা আছে, দেখবে কতগুলো লাইনস হাইলাইট করা আছে, সেই হাইলাইট করা লাইনগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। ঠিক আছে? আর একটি ভিডিও তোমরা বারবার দেখবে, কারণ একবার দেখলে কোনোভাবেই সম্ভব নয় যে চ্যাপ্টারের মধ্যে কি বলা হয়েছে বা কি কোশ্চেন আছে। বারবার দেখলে তোমাদের পরীক্ষায় মনে করতে সুবিধা হবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। প্রথমে কি আছে? অধ্যায় 1, মানে 1 নম্বর অধ্যায় আছে প্রারম্ভিক কথন ক্যা, কব, কাহা और कैसे। এই চ্যাপ্টারে তোমাদের বলা আছে যে অতীত সম্পর্কে আমরা কিভাবে বা কি জানতে পারি। এখানে দেখো, অতীত কে বারে মে হাম ক্যা জান সকতে হ্যায়। অতীতের যে বিষয়গুলি সম্পর্কে আমরা জানতে পারি সেগুলি হলো: মানুষ কি খেত, কি ধরনের পোশাক পরতো, কোন ধরনের বাড়িঘরে বসবাস করতো ইত্যাদি। ঠিক আছে? ইতিহাসের পাতা থেকে আমরা খুঁজে পাই যে মানুষের শিকারী জীবন, পশুপালক, কৃষক, শাসক, ব্যবসায়ী, পুরোহিত, চিত্রশিল্পী, সঙ্গীতজ্ঞ, বিজ্ঞানী ইত্যাদি সম্পর্কে। আমরা আরও জানতে পারি যে ওই সময়কার শিশুরা কীভাবে খেলাধুলা করতো, গল্প শুনতো বা নাটক দেখতো, গান গাইতো, এসব আমরা জানতে পারি। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো হাইলাইট করা আছে লোক কাহা রেতে থে, মানে মানুষ প্রথমে কোথায় বাসস্থান গড়ে তোলে। এই হাইলাইট করাটা তোমরা খাতায় নোট করে নেবে। कई लाख वर्ष पहले से लोग इस नदी के तट पर रहे हैं। यहाँ रहने वाले आरंभिक लोगों में से कुछ कुशल संग्रहक थे, जो आसपास के जंगलों की विशाल संपदा से परिचित थे। अच्छा, এখানে দেখবে নর্মদা নদী হাজার হাজার বছর আগে কি করতো মানুষ, এই নর্মদা নদীর তীরেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। ঠিক আছে? এই অঞ্চলেরই বিশাল কি বনজ সম্পদ সম্পর্কে ওদের কি ধারণা ছিল। ওরা ওখান থেকেই যে এই বনজ সম্পদ থেকেই ওরা কি করতো, যে প্রয়োজনীয় ফলমূল এছাড়া বনজ যে খাবার ছিল সেগুলি সংগ্রহ করতো। ঠিক আছে? আর এখানে দেখো তারা পশু শিকারও করতো, এটাও বলা আছে। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটাও পরীক্ষার সময় এসেছিল, যে উত্তর পশ্চিম কি সুলেমান और কিত্তার পাহাড়িয়া। ঠিক আছে? উত্তর পশ্চিমে কি অবস্থিত? সুলেমান আর কিত্তার পাহাড় ছিল। ওখানকার কিছু অঞ্চলে প্রায় ৮,০০০ বছর আগে মানুষ গম, বার্লি ইত্যাদি শস্য উৎপাদন শুরু করে। গ্রামাঞ্চলে স্থায়ীভাবে বসবাসের সঙ্গে সঙ্গে মানুষ কি করতো? ভেড়া, ছাগল, গরু, মোষ ইত্যাদি পশুপালন শুরু করে। और उत्तर पूर्व में गारो तथा मध्य भारत में विंध्य पहाड़िया जहाँ कृषि का विकास हुआ। ঠিক আছে? উত্তর পূর্বের গারো এবং মধ্য ভারতে বিন্ধ্য পাহাড়ে কি হয়? কৃষির বিকাশ হয়। ঠিক আছে? আর বিন্ধ্য পাহাড়ের উত্তরে কি আছে? সবার প্রথমে ধান উৎপাদন করা হয়েছিল। এশিয়ার মধ্যে কোন কোন দেশ আছে? আধুনিক ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান আর শ্রীলঙ্কা। ঠিক আছে? আর এশিয়ার প্রতিবেশী দেশ আফগানিস্তান, ইরান, চীন, মায়ানমার ইত্যাদি। এখানে কি লেখা আছে দেখো, दक्षिण एशिया एक महाद्वीप से छोटा है, लेकिन विशालता तथा बाकी एशिया से समुद्रों, पहाड़ियों तथा पर्वतों से बटे होने के कारण प्राय उपमहाद्वीप कहा जाता है। তাহলে দক্ষিণ এশিয়াকে প্রায় উপমহাদ্বীপ বলা হয়। ঠিক আছে? আর এখানে দেখো গঙ্গা তথা इसकी सहायक नदी सोन। गंगा सहायक नदी কোনটা? सोन। गंगा के दक्षिण में इस नदियों के आसपास का क्षेत्र प्राचीन काल में मगध, वर्तमान बिहार के नाम से जाना जाता था। গঙ্গার দক্ষিণে যে নদী আছে, সেই নদীর আশপাশের যে জায়গা, সেই জায়গা কি প্রাচীনকালে কি বলা হতো? মগধ। মগধ বর্তমানে কোথায় আছে? বিহার। এই মগধ যা বর্তমানে বিহারের গয়া ও পাটনা জেলায় অবস্থিত। ঠিক আছে?
এখানকার শাসকরা কি ছিল? অত্যন্ত শক্তিশালী। ওরা এই অঞ্চলে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে? কমে তারা কি করেছিল? ভারতের অন্যান্য জায়গায়ও তারা রাজ্য প্রতিষ্ঠা করেছিল এরপরে। এরপরে আমরা দেখব মানুষ কি এই উপমহাদেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ঘুরে বেড়াতো। পাহাড়, এমনকি হিমালয়ের মতো উঁচু পর্বত, মরুভূমি, নদী, সাগর সবকিছুই অতিক্রম করে তারা দুঃসাহসিক এভাবে ভ্রমণ করে যেত। এখানে সেরকম কিছু নেই। নেক্সটে আছে কি দেখো, যেগুলি হাইলাইট করা আছে সেগুলি নোট করে নিবে খাতায়। अच्छा, नेक्स्ट की আছে पहाड़िया पर्वत और समुद्र इस उपमहाद्वीप की प्राकृतिक सीमा का निर्धारण करते हैं। পাহাড়, পর্বত আর সমুদ্র এগুলি উপমহাদ্বীপের প্রাকৃতিক সীমার निर्माण করে। इस आवागमन ने हमारे सांस्कृतिक परंपराओं को समृद्ध किया। कई सौ वर्षों से लोग पत्थर को तरसने, संगीत रचने और यहाँ तक कि भोजन बनाने के नए तरीकों के बारे में एक दूसरे के विचारों को अपनाते रहे हैं। এখানে বলা আছে যে বিভিন্ন জায়গায় কি মানুষরা কি ঘোরাঘুরি করতো। ঘোরাঘুরি করার ফলে কি হতো? সেখানকার সমস্ত লোকের সাংস্কৃতিক যে পরম্পরা ছিল, সেই পরম্পরা তাদের তারা কীভাবে খাবার বানাতো বা তারা কীভাবে সঙ্গীত রচনা করতো, সেই সব রীতিনীতি মানুষের সঙ্গে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের মানুষের কি হতো? ভাবের আদান-প্রদান ঘটতো এইভাবেই। ঠিক আছে? তারা এক সম্প্রদায়ের থেকে অন্য সম্প্রদায়ের বিচার তারা কি করতো? নিজেদের আপন করে নিত। नेक्स्ट की देश के नाम। इंडिया शब्द इंडस से निकला है जिसे संस्कृत में सिंधु कहा जाता है। এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এই লাইনটা তোমরা খাতায় নোট করবে। ঠিক আছে? ইন্ডিয়া আর ভারত এই দুটো শব্দ জড়িয়ে আছে এই দেশের নামের সঙ্গে। ঠিক আছে? लगभग 2500 वर्ष पूर्व उत्तर पश्चिम की ओर से आने वाले ईरानियों और यूनानियों ने सिंधु को हिदोस अथवा इंदोस और इस नदी के पूर्व में स्थित भूमि प्रदेश को इंडिया कहा। লাইনটা একদম ভালো করে বুঝে নেবে যে প্রায় 2500 বছর আগে ইরানীয়রা এবং গ্রিকরা কি করতো? উত্তর পশ্চিম অঞ্চল দিয়ে ভারতে প্রবেশ করে। ফলে কি হতো? সিন্ধু নদীর অববাহিত অঞ্চলে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেই এই বিদেশের প্রথম পরিচয় ঘটে। ওরা সিন্ধু উচ্চারণ করতে পারতো না। তখন কি বলতো? তাদের ইন্দোস বলতো বা ইন্দাস বলতো। এই ইন্দাস থেকেই ইন্ডিয়া শব্দটি উঠে এসেছে বলে অনেকে মনে করা হয়। নিচে দেখো, भारत के नाम का प्रयोग उत्तर पश्चिम में रहने वाले लोगों को एक समूह के लिए किया जाता था। इस समूह का उल्लेख संस्कृत की आरंभिक लगभग 3500 वर्ष पुरानी किसी ऋग्वेद में भी मिलता है। बाद में इसका प्रयोग देश के लिए होने लगा। আবার কেউ কেউ মনে করেন যে ভারত নামের প্রয়োগ উত্তর পশ্চিমে যারা থাকতো সেই সব লোকসমূহের জন্যই এই ভারত নামের প্রয়োগ করা হতো। ঠিক আছে? এই সমূহের উল্লেখ কোথায় পাওয়া যায়? সংস্কৃতি কি আরম্ভিক কৃতি ঋগ্বেদ মে ভি মিলতা হয়। এই সমূহের উল্লেখ কোথায় পাই? আমরা ঋগ্বেদে পাই। ঠিক আছে? বাদ মে ইসকার প্রয়োগ দেশ কে লিয়ে হোনে লাগা। পরে দেশে এই নামের প্রয়োগ কি হয়? দেশের জন্য ব্যবহার করা হয়। এখানে দেখবে লেখা আছে এটা একটা ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট की किताब बनाने के लिए तार के पत्तों को काटकर उनके अलग अलग हिस्सों को एक साथ बांध दिया जाता था। भोज पेड़ की छाल से बनी इस ऐसे ही एक पांडुलिपि को तुम यहाँ देख सकते हो। এই পাণ্ডুলিপিগুলি তালপাতা অথবা হিমালয়ের ভুজ নামক গাছের ছাল থেকে বিশেষভাবে উৎপন্ন করা হতো। ये पुस्तकें हाथ से लिखी होने के कारण पांडुलिपि कहा जाती है। मैं हाथे लेखार জন্যই একে পাণ্ডুলিপি বলা হতো। अंग्रेजी में पांडुलिपि को लिए प्रयुक्त होने वाला मैन्युस्क्रिप्ट शब्द लैटिन शब्द मेनू जिसका अर्थ है हाथ से निकला है। ঠিক আছে? পাণ্ডুলিপি ইংলিশ শব্দ কি? ম্যানুস্ক্রিপ্ট, যার যেটি শব্দ ল্যাটিন শব্দ মেনু, যার অর্থ হচ্ছে কি হাত সে নিকলা হে। ये पांडुलिपि प्राय तारपत्रों अथवा हिमालय क्षेत्र में उगने वाले भूज नामक पेड़ की छाल से विशेष तरीकों से तैयार भोजपत्र पर लिखी मिलती है। এর আগেই বললাম যে এই পাণ্ডুলিপিটা তালপাতা অথবা হিমালয়ের যে ভুজ নামক গাছের ছাল থেকে বিশেষভাবে উৎপন্ন করে ভোজপত্রে লেখা হতো। ঠিক আছে?
এটা হচ্ছিল পাণ্ডুলিপি একটা। नेक्स्ट কি আছে দেখো, इन पुस्तकों में धार्मिक मान्यताओं या व्यवहारों, राजाओं का जीवन, औषधियों तथा विज्ञान आदि सभी प्रकार के विषयों की चर्चा मिलती है। इनके अतिरिक्त हमारे यहाँ महाकाव्य, कविताएं तथा नाटक भी है। পাণ্ডুলিপি কি কি লেখা, তো নাটক, মহাকাব্য, তারপরে হচ্ছিল ধার্মিক রীতিনীতি, রাজাদের জীবন, औषधीय विज्ञान এসব সম্বন্ধেই পাণ্ডুলিপিতে লেখা থাকতো। हम अभिलेखों का भी अध्ययन कर सकते हैं। ऐसे लेख पत्थर अथवा धातु जैसी अपेक्षाकृत कठोर सतहों पर उत्कीर्णों के लिए मिलता है। এই দেখো এটা হচ্ছে একটা অভিলেখ। অভিলেখ সাধারণত কি হয়, ধাতু বা অপেক্ষাকৃত কঠিন কোনো জিনিসের বা পাথর, যেমন পাথরের উপর লেখা হয় অভিলেখ, যাতে সহজে সেটা মুছে না যায়। ঠিক আছে, এখানে সেরকম কিছু নেই আর। एरपॉर देखो, इसके अतिरिक्त अन्य कई वस्तुओं अतीत में बनी और प्रयोग में लाई जाती थी। ऐसी वस्तुओं का अध्ययन करने वाला व्यक्ति पुरातत्वविद कहलाता है। যারা অতীতের বস্তু যারা অধ্যয়ন করে তাদের কি বলা হয়, পুরাতত্ত্ববিদ বলা হয়। তারা কি করে, সাধারণত পশু পাখি মাছের হাড্ডি এসব খুঁজে, তা এর দ্বারা কি বুঝতে পারে যে সেখানকার লোক কি কি খেত। কারণ কোনো জায়গায় মনে করো খনন করে দেখলো যে এই মাছের একটা হাড্ডি পেলো, তাহলে সেখানকার লোক মাছ খেত। এটাই তারা বুঝতে পারে যে পুরাতত্ত্ববিদরা এসবই খোঁজে। वो औजारों, हथियारों, बर्तनों, आभूषणों तथा सिक्कों की प्राप्ति के लिए छानबीन तथा खुदाई भी करते हैं। পুরাতত্ত্ববিদরা কি করেন, তারা ছিল বিভিন্ন রকম হাতিয়ার, বাসনপত্র, কোনো অলংকার, কোনো মুদ্রা এসব পাওয়ার জন্য তারা নানা রকম জায়গায় খনন করেন। ঠিক আছে, इनमें से कुछ वस्तुएं पत्थर, पकी मिट्टी तथा कुछ धातु की बनी हो सकती है। इसे तत्व कठोर तथा जल्दी नष्ट না होने वाले হতে थे। তারা খনন কার্যের পরে যেসব জিনিস পায় সেগুলি হচ্ছিল কোনো ধাতু, কোনো পাথর, যেগুলি সহজে নষ্ট হয় না। ঠিক আছে, সেই জিনিসগুলো খুব কঠোর বা শক্ত। पुरातत्वविद जानवरों, चिड़िया तथा मछलियाँ की हड्डियाँ ढूंढते थे। কোনো পশু পাখি বা মাছের হাড় खोजे। इससे उन्हें ये जानने भी मदद मिलते हैं कि अतीत में लोग क्या खाते थे। এসব খোঁজার পরে তারা বুঝতে পারে যে অতীতের লোকরা তারা কি কি খায়। पांडुलिपियों, अभिलेख तथा पुरातत्व से ज्ञात जानकारियों के लिए इतिहासकार प्राय स्रोत शब्द का प्रयोग करते हैं। इतिहासकार की शब्द ব্যবহার করে, স্রোত শব্দ। ইতিহাসকার उन्हें कहते हैं जो অতীত का अध्ययन करते हैं। ইতিহাসকার কাদের বলা হয়, যারা অতীত নিয়ে গবেষণা করে বা পড়াশোনা করে, যাই হোক। আচ্ছা, এখানে কি আছে, एक अन्य तरह का भेद है। उस समय में शासक अपनी विजय का लेखा जोखा रखते थे। ঠিক আছে, প্রাচীনকালে কি হতো, প্রাচীনকালে শাসকরা তাদের যুদ্ধের বিবরণ তারা সব লিখে রাখতো, এর জন্য তাদের সম্পর্কে আমরা সহজে জানতে পারি। কিন্তু সাধারণ মানুষ, শিকারী, মাছুয়ারা, সংগ্রাহক, কৃষক, যারা পশুপালক, তারা কি করতো, তাদের এসব কিছু তাদের অতীতের জিনিস তারা কোনো সময় লিখে রাখেনি, সেজন্য তাদের সম্পর্কে আমরা সহজে জানতে পারি না। তা পুরাতত্ত্ববিদের সাহায্যে আমরা তাদের জীবন সম্পর্কে আমরা সহজে জানতে পারছি, যে কিভাবে কি তারা খেত, কিভাবে তারা পশুপালন করতো, সব আমরা পুরাতত্ত্ববিদের সাহায্যে জানতে পারছি। আচ্ছা, তিথিও কা মতলব, তিথি মানে তারিখের মানে কি, এখানে আছে যে वर्ष जैसे कि 2000 या इसी तरह का कई और वर्ष से बताओगी। वर्ष की ये गणना ईसाई धर्म प्रवर्तक ईसा मसीह के जन्म की तिथि से की जाती है। এই যে বছর গণনা, এটা গোনা হয় যীশু খ্রিস্টের জন্মের দিন থেকে। ঠিক আছে, যেমন 2000 সাল বললে বুঝতে হবে যে খ্রিস্টের জন্মের 2000 বছর পর, আর সমস্ত দিন বা তারিখগুলি খ্রিস্টের জন্মের পর থেকেই গোনা হয়ে থাকে। ঠিক আছে, সেজন্য কি হয়, যে কোনো সালের পর খ্রিস্টাব্দ শব্দটি ব্যবহার করা হয়। ইংরেজিতে বিসি শব্দটি ব্যবহার করা হয়, যার অর্থ হলো বিফোর ক্রাইস্ট বা খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, এখানে দেখো এই জায়গাটা তোমরা খাতায় ভালো করে নোট করে নেবে, এই জায়গা থেকে অনেকবার প্রশ্ন এসেছে। अंग्रेजी में बीसी, हिंदी में ईसाई पूर्व का तात्पर्य बिफोर क्राइस्ट ईसा पूर्व होता है। বিসি কে ইংরেজিতে কি বলা হয়, বিফোর ক্রাইস্ট। আর এডি কে ইংরেজিতে বলা হয় অ্যানো ডোমিনি। এটা মনে রাখবে যে এটি ল্যাটিন শব্দ থেকে তৈরি হয়। এর অর্থ ঈসাই মাসিহের জন্মের বর্ষ থেকে। ঠিক আছে, আর কোনো কোনো জায়গায় তোমরা দেখবে এডি এর জায়গায় সিই আর বিসি এর জায়গায় বিসিই লেখা থাকে। আচ্ছা, সিই ফুল ফর্ম কি, কমন এরা, এটা মনে রাখবে। আর বিসিই
ফুল ফর্ম কি? বিফোর কমন এরা। আর বিপি এর ফুল ফর্ম কি? বিফোর প্রেজেন্ট বা বর্তমানের আগে। ঠিক আছে? এটা দেখো লাস্টে লেখা আছে कभी कभी अंग्रेजी के बीपी अक्षरों का प्रयोग होता है जिसका तात्पर्य बिफोर प्रेजेंट বর্তমান সে পেহলে। এটা খাতায় একদম ভালো করে নোট করে নেবে। এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে। আর তোমরা কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এভাবেই তোমাদেরকে আমি সমস্ত অধ্যায়ের যে থিওরি আছে সেটা থিওরি একদম সুন্দরভাবে ডিটেলসে পড়িয়ে দেবো যাতে তোমরা সহজে পরীক্ষায় অ্যান্সার করতে পারো। ঠিক আছে? তো আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ।